জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার তিনি জামাতকে এনসিপির বাপ হিসেবে আখ্যায়িত করেছেন। এখন দেখা যাচ্ছে সেই বাপের কাছেই ভিড়ল এনসিপি এবং অনেক যাওয়ার চেষ্টা করেছে, বিএনপি তাদের নেয় নাই। এখন তারা দেখতে তাদের বিরোধী দল কে হতে পারে, জামাত হতে পারে। তো আমরা জামাতে যাই, জামাত আমাদের প্রোটেকশন দিবে। তিনিও বলছেন যে আমাদের এককভাবে নির্বাচন করারই সিদ্ধান্ত ছিল, কিন্তু হাদি হত্যাকাণ্ড পরিস্থিতি পাল্টে দিয়েছে। তাহের সাহেব নাকি বলেছেন যে নাহিদ ইসলাম নাকি তাদেরই লোক, তাদেরই ছেলে, তারাই নাকি নাহিদকে আপনার নানাভাবে নার্সিং করে। 5 তারিখের ঠিক পর থেকে আমরা এই কথা শুনছি যে আধিপত্যবাদ চলছে, পরাজিত শক্তি বানচালের চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। মানে হাদি হত্যাকাণ্ডের সাথে এটা সম্পর্ক আবার নতুন করে কি হলো? জুলাই আন্দোলনকে আত্মসাৎ করার চেষ্টা করতেছে, যেমনটি হাদির ভাষায় যে 71-এর স্বাধীনতাকে, 71-এর অর্জনকে আওয়ামী লীগ গ্রাস। এই জুলাই আন্দোলনে এরা এক একজন এত টাকা ইনকাম করেছে যে শুনলে নাকি তার এরা নাকি হিসাব করতে তার ঘুম আসে না। হাদি বলেছে মানে দেশে কোনো মানে যাদের কোনো দাঁড়ানোর কোনো জায়গা নাই তাদেরকে আপনি ভয় পাচ্ছেন কেন? এরা সবাই ইনকলাব মঞ্চে, কিনা আমার সন্দেহ আছে ইনকলাব মঞ্চে এত বড় সংগঠন না। ইনকলাব মঞ্চ হাদির মৃত্যুর আগ পর্যন্ত ইনকলাব মঞ্চে হাদি ছাড়া আর কাউকে আপনি চিনতেন? আজাদি আজাদি আজাদি, মানে কিসের আজাদি? এখন কোথা থেকে যদি সাধারণ মানুষ হাসিনা সরকারের প্রতি ক্ষুব্ধ না হয়ে উঠত, তাহলে কোনো কিছুই ভাই ছড়াতো না। আপনার কন্টিনিউটির উপর বসে সারাদিন একটার পর একটা দিয়াশালাই জ্বালান, আগুন কিন্তু ভাই ধরবে না। আর যদি আপনার পায়ের কাছে অনেকগুলো শুকনো পাতা থাকে, একটা দিয়াশালের কাঠি যথেষ্ট। এদিকে চলে যাচ্ছে এনসিপি জামাতের মধ্যে, আবার জামাত মুক্তিযোদ্ধাদেরকেও নিয়ে আসছে। মেজর আখতারুজ্জামান সাবেক বিএনপি নেতা থেকে এখন বীর বিক্রম অলি আহমেদ। আমি যদি বলি মুক্তিযোদ্ধারা ভিড়ছেন, জামাত তো জামাতের অবস্থায় আছে। তারা হিন্দুদের নিয়ে চলতে শিখেছে, তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে চলতে শিখেছে শিখেছে এটা এবং ভালো, আমি তো এটা পছন্দ করি। আমি অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। শুরু করব যে আমাদের মনে আছে মাসখানেক আগে জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার তিনি জামাতকে এনসিপির বাপ হিসেবে আখ্যায়িত করেছেন। এখন দেখা যাচ্ছে সেই বাপের কাছেই ভিড়ল এনসিপি এবং খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে এক রকমের যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেছিলেন 7 সিস্টার্স আলাদা করে দেওয়ার কথা, এখন তার দলের সিস্টার্সরাই আলাদা হয়ে যাচ্ছেন। ওই একজন সিস্টার, ওই দলের সিস্টারদের মধ্যে একজন সিস্টার তাজনুভা জাবিন, তিনি একটা পোস্ট, তিনি যে পোস্ট দিয়েছেন সেখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন এটি কৌশল নয়, এই জোটকে তিনি কৌশল বলছেন না, তিনি বলছেন এটি সুপরিকল্পিত। মানে কেমন পরিকল্পনা আপনার মনে হয়? সেটা কি ওই যে সেই ডিজাইন, মেটিকুলাস ডিজাইন, মানে এরকমই কি কোনো মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে একটা জোট, এই জোট হলো? দেখেন, আমি আপনি আসলে আমরা বাইরে আছি, আমরা বাইরে থেকে অনেক রকম অনেক কিছু ধারণা করতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু তাসনুভা জাবিন যেবিন উনি তো ওই ঘটনার মধ্যে ছিলেন, ওদের সঙ্গে ছিলেন। সঙ্গে থেকেও ওরা দীর্ঘদিন কিন্তু জিনিসটা বুঝতে পারেননি যে আসলে কি ঘটনা ঘটছে, কেন ঘটছে। এবং ঘটে যাওয়ার পর ওনারা হয়তো বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিষয়গুলোকে মিলিয়ে একটা মানে আপনার ধারাবাহিকতা হয়তো টের পেয়েছেন। এবং এই টের পাওয়াটাকে আমি আপনার বাইরে থেকে হয়তো অতটা বুঝবো না, কিন্তু ওনারা বুঝবেন। এবং এটা আমরা অনেক সময় সন্দেহ করেছি, অনেককে বলতে শুনেছি শুরুর দিক থেকে যে এই দলটা হলো জামাতের বি টিম। আবার কেউ বলেছে যে এটা কিংস পার্টি। তারা বলেছে তারা একটা নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে। এ ধরনের নানা কথাবার্তা হয়েছে, কিন্তু এদের নিয়ে আসলে সন্দেহটা কম ছিল কেন? মানে কম ছিল বলবো না, মানে সেই সন্দেহগুলো ততটা প্রবল হয়ে দেখা দিতে পারেনি যে কারণে, সেটা হলো যে তারা কিন্তু আসলেই সেই জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিল। তো তাদের প্রতি মানুষের এক ধরনের বিশ্বাস ছিল, এক ধরনের মানে চিন্তা ছিল যে আর যাই হোক মানে আপনার মানে মানুষের সঙ্গে তারা প্রতারণা করবে না। কিন্তু তারা দেখা যাচ্ছে তারা নিজের দলের লোকজনই তাদেরকে প্রতারক হিসেবে চিহ্নিত করছে। এবং দেখেন আপনি তাসনুভা জাবিন কিন্তু আরেকটা বলেছেন, খুব ইন্টারেস্টিং কথা, যে পুরো বিষয়টাকে এরা ঠেলতে ঠেলতে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে যার পর তারা যারা নাকি প্রতিবাদ করছে, যারা নাকি স্বতন্ত্র নির্বাচন করতে চাচ্ছে, তারা সেটাও পারছে না। স্বতন্ত্র নির্বাচন করার সুযোগটা তারা নষ্ট করে দিয়েছে। কারণ মানে আপনার আজকে ছিল শেষ দিন, তো একদিনে তো স্বতন্ত্র নির্বাচন করতে গেলে মোট ভোটারের 1% ভোটারের স্বাক্ষর লাগে, কিন্তু এটা কঠিন কাজ। তো এটাও তারা কিন্তু সন্দেহ করছে। এবং অনেক কিছু আমরা দেখাবে এর মধ্যে, যে এর মধ্যে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে দেখলাম যে আজকে আবার ওই দলে জয়েন করলো, এতদিন কিন্তু জয়েন করেনি। এতদিন সে বলে এসেছে সে ঢাকা 10 থেকে নির্বাচন করবে, এবার সেটাও সে করছে না।
তো এগুলো অনেক কিছু ঘটনা আছে যেগুলো দেখে ঠিক বোঝা যাচ্ছে না এই দলটা আসলে কি দল হিসেবে গড়ে উঠতে কখনো চেয়েছিল কিনা। হুম আমার কাছে এখন তো মনে হচ্ছে তারা দল হতেই চায়নি, তারা বরঞ্চ ওই একটা মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসেবে এতদিন দলের মতো অভিনয় করে গেছে। তো দেখা যাক কি হয়, তারা এখনো তো তারা দলে আছে। তারা বলছে তারা একটা জোটে গিয়েছে, তারা তো জামাতের সঙ্গে যায় নাকি জোটে গিয়েছে। আর জোটে যাওয়া, জামাতের সঙ্গে যাওয়া অনেকে সমর্থক ভাবছেন। হুম এই যে মানে কৌশল বা তারা যা করছেন, এটা কি আসলে এরকম যে মানে ঠিক সময়ের একটা রিয়াকশন এই সময় করা দরকার, তাই যা মানে যা সামনে আসছে যেটা যা মনে হচ্ছে তা করছেন, নাকি আসলে আপনার কাছেও মনে হয় যেটি তাজনুভা জাবিন বলছেন এটি আসলে কৌশল না, এটি পরিকল্পিত সুপরিকল্পিত, মানে এটা কি খুব আগে থেকেই পরিকল্পনা যে এরকমটা জায়গায় এসেই ঠেকবে এরকম মনে হচ্ছে, নাকি মানে আপনার কি মনে আমার হচ্ছে? কাছে মনে হয় এটা আগে থেকে পরিকল্পনা, হুম এটা আমার কাছে মনে হয়। তারা হুম নানা ধরনের নাটক কিন্তু করেছে, কিন্তু ওই যে আপনার মিয়া গোলাম পরোয়ার যে কথা বলেছেন যে বাবার সঙ্গে হুম সম্পর্ক, দেখেন এখানে বাবা কথাটা বললেন কেন। আমি এর মাঝখানে আরেকটা মাঝখানে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সেই ভিডিও ডাক্তার সাখাওয়াত সায়ন্ত, হুম ওনার একটা ভিডিও আমি দেখলাম যে উনি আপনার এক ধরনের স্মৃতিচারণ করছিলেন যে উনি যখন জেলে গিয়েছিলেন তখন সেখানে আহ জামাতের শীর্ষ নেতাদের মধ্যে একজন সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ আব্দুল্লাহ তাহের, তাহের, হ্যাঁ। তার সঙ্গে ডাক্তার তাহের, হুম তার হুম সঙ্গে তার দেখা হয়েছে। এবং ওখানে নাকি তাহের সাহেব সাখাওয়াত সায়ন্তকে বলেছেন, মানে শান্ত সাহেবের ভাষায়, হুম যে উনি নিজেও ডাক্তার, তাহের সাহেবও ডাক্তার, এই জন্য তার সঙ্গে একটা আলাদা একটা ম্যাচিং হচ্ছিল। এবং সেখানে তাহের সাহেব নাকি বলেছেন যে নাহিদ ইসলাম নাকি তাদেরই লোক, তাদেরই ছেলে, তারাই নাকি হুম নাহিদকে আপনার নানাভাবে নার্সিং করে এই জায়গায় এনেছে, এগুলো তারা বলছিলেন। তো এইটা সাখাওয়াত সাহেব এটা কিন্তু কয়েকদিন আগে, এত মানে এই ঘটনার পরে ঘটনা তা না, হুম আগে আগে উনি বলেছিলেন। তো এখন তো এগুলো মিলে যায় আসলে, মানে আগে তো মিলেনি কিন্তু এখন তো মিলে যাচ্ছে যে তারাই তো এই কাজগুলি করলো। তো হুম আমি কিন্তু বলছি না যে জামাত হওয়াটা কোনো অপরাধ, এটা হুম আমি বলছি জামাত একটা পলিটিক্যাল পার্টি, এটা থাকতেই পারে। জামাতকে পলিটিক্যাল পার্টি হিসেবে অপরাধ আমি আমি বলবো না, আমি বলবো যে এটা একটা পলিটিক্যাল পার্টি, তাদের আলাদা একটা আদর্শ আছে, সেই আদর্শ আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, সেটা অন্য হিসাব। বাট তারা থাকবে। জাতীয় পার্টি একটা পার্টি, বিএনপি একটা পার্টি, আমি আওয়ামী লীগও একটা পার্টি মনে করি, তারাও একটা পার্টি। সবাই যার যার অবস্থানে থাকবে, যার যার রাজনীতি করবে। কিন্তু অন্য একটা রাজনৈতিক দলের নাম নিয়ে আরেকটা দলের পারপাস সার্ভ করা, এটা আমার কাছে পছন্দ না। হুম মানে এটাকে আমার কাছে এক ধরনের হুম মানে ইসলামের ভাষায় বলে কিন্তু যে নিজের আসল পরিচয়কে গোপন করে আরেকটা পরিচয়ে পরিচিত হওয়া, এটাকে ইসলামের ভাষায় কিন্তু মুনাফেক বলে। হুম তো এবং এটাও বলা হয় যে মুনাফেক নাকি কাফেরের চেয়েও খারাপ। তো এখন এটা আমার কাছে ওরকম মনে হচ্ছে যে তারা কি তাহলে নিজের পরিচয়টাকে অন্য একটা পরিচয়ের আড়ালে থেকে, যেটা আমরা এই এই আন্দোলনের সময় শুনেছি যে অনেক ছাত্রলীগের পরিচয় শিবিররা ছিল, পরে তারা বলতে নাকি গুপ্ত শিবির। হুম ওরকম গুপ্ত আর কোন কোন জায়গায় আছে আমি জানি না, কিন্তু এটাও আমার কাছে এক ধরনের গুপ্ত রাজনীতি মনে হয়েছে এই যে না, গুপ্ত তারা রাজনীতির আরেকজনের পারপাস সার্ভ করছে, হ্যাঁ অন্য এই একটা গুপ্ত করছে। রাজনীতির মানে কথাটাই আমি আরেকটা জায়গায় একটু প্রশ্ন করতে চাইবো, কিন্তু তার মানে এরকম যে ছেলে দিন শেষে সে বাপের ইন্টারেস্টই সার্ভ করছে। এই নাহিদ ইসলাম তিনি মানে সাংবাদিকদের সাথে যখন কথা বলছেন তখন তিনি বলছেন যে তিনিও বলছেন যে আমাদের এককভাবে নির্বাচন করারই সিদ্ধান্ত ছিল, কিন্তু হাদি হত্যাকাণ্ড পরিস্থিতি পাল্টে দিয়েছে। হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বুঝতে পারছেন যে আধিপত্যবাদীরা এখনো কার্যকর হয়েছে, পরাজিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। সেদিন হাদির গুলি লেগেছে, কাল আপনার গায়ে লাগবে, আমার গায়ে লাগবে। আধিপত্যবাদী শক্তি গণ অভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য বৃহত্তর ঐক্য প্রয়োজন। কিন্তু এই যে আধিপত্যবাদ, এই যে মানে পরাজিত শক্তি বানচালের চেষ্টা করছে নির্বাচন, এগুলো তো হাদি হত্যাকাণ্ডের পর থেকে আমরা শুনছি না, এগুলো সেই গণ অভ্যুত্থানের পর থেকেই, মানে 5 তারিখের ঠিক পর থেকেই আমরা এই কথা শুনছি যে আধিপত্যবাদ চলছে, পরাজিত শক্তি বানচালের চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। মানে হাদি হত্যাকাণ্ডের সাথে এটার সম্পর্ক আবার নতুন করে কি হলো, নাকি হাদি এটা হত্যাকাণ্ডেও ওনারা কোনো করতেছেন, মেটিকুলাস ডিজাইন? এটা সম্পূর্ণ একটা খোরা অজুহাত আমার আমার কাছে মনে হয়। এই কারণে এখানে কয়েকটা পয়েন্ট। হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কি সম্পর্ক, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আধিপত্যবাদের কি সম্পর্ক, আমি বুঝতে পারি না। হাদি যাদের বিরুদ্ধে বলতো, হাদি কার কার বিরুদ্ধে বলতো? হাদি ভারতীয় মানে যে আধিপত্যবাদ তার হুম বিরুদ্ধে হুম বলতো, ঠিক আছে। সেই বিবেচনায় ভারতীয় আধিপত্যবাদের যারা সমর্থক তারা হাদিকে হত্যা করতে পারে, এটাই মেনে নিলাম। আবার দেখেন, হাদিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাদি যখন আহত গুলি খেয়েছে, তখন তাকে যে রিক্সায় চড়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল,
তখন কিন্তু কেউ একজন একটা লাইভ করছিল, এবং লাইভ করতে করতে উনি তখন বলছিলেন যে ঢাকা 8-এ নির্বাচন করতে চেয়েছিল বলে হাদি গ্যাসকে মরতে হচ্ছে। কথাটা খেয়াল করেন, আপনি দুটো জিনিস এখানে দেখেন। যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, তখন একজন লোকের কি লাইভ করার মতো মানসিকতা থাকতে পারে? ছিল। এবং সে একই কথা বারবার বলছিল হুম যে ঢাকা 8-এ নির্বাচন করার অপরাধে তাকে হত্যা করা হচ্ছে। তার মানে সে পুরো হত্যার দায়টা চাপাচ্ছে ঢাকা 8-এর অন্য কোনো প্রার্থী, অথবা হাদি ঢাকা 8-এর নির্বাচনে অংশ নিলে যার ক্ষতি হতে পারে তার দিকে চাপাচ্ছে। সেই হিসেবে আপনি ধরে নিতে পারেন মির্জা আব্বাসের দিকে। হুম এটাও গেল একটা দিক দিয়ে। আবার আরেকটা দিক দিয়ে হাদি আর কার বিরুদ্ধে বলেছিল? হাদি তো এনসিপির বিরুদ্ধে কথা বলেছে, স্পষ্টভাবে বলেছে এনসিপির বিরুদ্ধে। বলেছে যে এনসিপি কে সে তারপর সে বলতেছে এদের মূল অপরাধটা হলো যে এরা জুলাই আন্দোলনকে আত্মসাৎ করার চেষ্টা করতেছে। যেমনটি হাদির ভাষায় যে 71-এর স্বাধীনতাকে, 71-এর অর্জনকে আওয়ামী লীগ গ্রাস করার চেষ্টা করেছিল। তো এবং সে তারপরে এটাও বলেছিল এই জুলাই আন্দোলনে এরা এক একজন এত টাকা ইনকাম করেছে হুম হুম যে শুনলে নাকি তার এরা নাকি হিসাব করতে তার ঘুম আসে না। হাদি বলেছে। আচ্ছা, হাদি আরেকটা কাকে বলেছে, এই যে মব, এই মবের ব্যাপারে হাদির একটা বক্তব্য ছিল। বলেছিল প্রথম আলোর সামনে যে আপনার ওই যে একবার জিয়াফত খেতে গিয়েছিল কিছু লোক তৌহিদি জনতার নাম নিয়ে, তাদের সম্বন্ধে হাদি সমালোচনা করেছিল। বলেছিল আপনি ওখানে যে দাঁড়ায় আছেন কেন? আপনি যদি প্রথম আলো পলিসি পছন্দ না হয়, আপনি 10টা প্রথম আলো তৈরি করেন, ওখানে আপনি দাঁড়ায় দাঁড়িয়ে কি করেন? তাহলে এখন দেখেন হাদি যার যার বিরুদ্ধে বলেছে। হাদির মৃত্যুর জন্য তো আমরা সবাইকে দায়ী করতে পারি। আপনি যদি মনে করেন হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে হুম বলেছে, তাহলে আধিপত্যবাদ হাদিকে মারতে পারে। আবার হাদিকে যে নিয়ে গেল, যে লোকটা যে লাইভ করলো, তার কথা যদি সত্য ধরি, তাহলে হাদি নির্বাচন করার যার যার ক্ষতি হয়েছে তারা হাদিকে মারতে পারে। আবার হাদি এনসিপির বিরুদ্ধে বলেছে, এনসিপির দুর্নীতির বিরুদ্ধে বলেছে, এনসিপির আপনার জুলাই আন্দোলনকে গ্রাস করা, আত্মসাৎ করার বিরুদ্ধে বলেছে। তাহলে তো আমি এটাও ভাবতে পারি যে এরাও হাদির মৃত্যুর জন্য দায়ী হতে পারে, তাই নাকি? আবার ওই যে তথাকথিত তৌহিদ জনতা, তাদের বিরুদ্ধে হাদি বলেছে, তারাও তো হাদির মৃত্যুর জন্য দায়ী হতে পারে, হতে পারে। এখন কোনটা কে দায়ী, এই জিনিসটা আপনি এখন উদ্ঘাটিত করেন মানে নাই। তার মানে কি এটা হতে পারে জনাব মাসুদ কামাল? আমরা তো আসলে বলে ফেলতে পারি না, সবই আমরা হতে তদন্ত পারে। মানে হাদি হত্যাকাণ্ড যেই আসলে শব্দটা এখন খুব গুরুত্বপূর্ণ, মানে তাজনোভা জামিনের ওই সাজানো পরিকল্পিত এইখান থেকে সেই ডিজাইন, মেটিকুলাস ডিজাইন, মানে একসাথে এক সূত্রে গাঁথলে হাদি হত্যাকাণ্ডও কি একরকম মেটিকুলাস ডিজাইনের মধ্যে থাকতে পারে? হতে পারে, হতে পারে যে হাদির হত্যাকাণ্ড ঘটবে, তারপর আমরা এগুলো হুম বলবো, আমরা বলে একটা পদক্ষেপ নিব, আমরা এক জায়গায় যাবো, যে ওটাকে জাস্টিফাই করার জন্য আবার হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করব। হতে পারে। হুম এখন তো ভাই শুনেন, বলে না যে গরু চুরি হয়ে গেলে সবই সব দেহের মধ্যে পড়ে, তখন নাকি বউকে লোকে মা ডাকে, এতই মাথা খারাপ হয়ে যায়। হুম হুম এখন আমাদের তো মাথা খারাপ হয়ে গেছে রে ভাই, যে আমরা দেখতেছি হাদির হত্যাকাণ্ডের জন্য এখন এই মানে পত্রিকা অফিস পড়াইতে হবে, পত্রিকা অফিস পড়াইলে হাদির হত্যাকাণ্ড জাস্টিফাই হবে, হাদির আত্মা শান্তি পাবে। তাহলে এইগুলি বলার চেষ্টা করে। এখন এটা যদি বলে যে হাদির হত্যাকাণ্ডের জন্য আমার এখন জামাতের সঙ্গে যে জোট করতে হবে, যদি কেউ বলে, সে বলতে পারে, তার ব্যাপার। কিন্তু এটাকে কিন্তু লজিক্যাল মনে হয় না রে ভাই। হুম হুম আবার আধিপত্যবাদ, ঠিক আছে, জামাতের সঙ্গে জয়েন করলে আধিপত্যবাদ কমবে। অনেকে তো এমনও বলে, অনেকে তো এমনও বলে যে যাদের আধিপত্যবাদের কথা বলা হচ্ছে তারাই চাচ্ছে যে জামাত শক্তিশালী হোক। আমরা তো এরকম থিওরিও শুনি। কারণ আমরা হলো কি জানেন, আমরা বোকাশোকা মানুষ ভাই, আমরা তো বুঝি না। তো এসব মধ্যে এক একটা থিওরি শুনি আর ভাবি আহা হলে হতেও পারে, হুম এটাও হতে পারে, ওটাও হতে পারে। হুম কেউ কেউ বলে জামাতকে নাকি ইন্ডিয়ায় প্যাট্রোনাইজ করতেছে, যে আমাদের এখানে থাকার জন্য জামাত থাকলে নাকি বিজেপির লাভ হবে, এই থিওরি আমরা শুনি। আবার অনেকে বলে জামাত থাকলে নাকি আমেরিকার লাভ হবে। সবাই এখানে জামাতকে চায়, এনসিপিও চায়। এনসিপি কেন চায়, কিভাবে চায় ভাই বলতে পারবো না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, এনসিপির যে চারিত্রিক বৈশিষ্ট্য, এনসিপির যে রাজনীতির কথা তারা এতদিন বলেছে, তার সঙ্গে জামাতের জোটে তাদের যাওয়ার ব্যাপারটা আসলে জাস্টিফাইড মনে হয় না আমার কাছে। হুম এখানে আরেকটা কারণ থাকতে পারে, যে কারণটার কথা এনসিপি লোকজন কেউ কেউ বলেছে, আমি শুনেছি। তারা বলেছে তাদের একটা নিরাপত্তার ব্যাপারে বলেছে। তাদের বক্তব্যটা হলো যে যদি একটা নতুন সরকার আসে, যে সরকারই আসুক, তখন এই সরকারের আমলে তারা যে সিকিউরিটিটা পাচ্ছে, তখন তো এই সিকিউরিটি তারা পাবে না। না পেলে তারা মনে করে যে তাদের জীবন নিরাপত্তাহীন হতে পারে, এই তারা মনে করে। এই মনে করার থেকে তারা মনে করেছে হয় সরকারি দল নয় বিরোধী দল, এই দুই দলের কোনো এক দলে তাদের থাকা উচিত। তো সরকারি দল বিএনপি অনেক যাওয়ার চেষ্টা করেছে, বিএনপি তাদের নেয় নাই।
এখন তারা দেখতে তারা বিরোধী দল কেউ হতে পারে, জামাত হতে পারে, তো আমরা জামাতে যাই, জামাত আমাদের প্রোটেকশন দিবে, এইটাকে থিওরি তারা দিচ্ছে। আমার কথা হলো কি, আপনি জুলাই আন্দোলনের সামনে সারির লোক, সকল লোক, দেশের সকল মানুষ আপনাকে ভালোবাসার কথা। যদি সেই ভালোবাসা থাকে, পতিত যারা যারা দেশ থেকে পালিয়ে গেছে, যাদের কোনো অস্তিত্ব নাই, যাদেরকে আপনি নিষিদ্ধ করছেন, যাদের কোনো মানে দেশে কোনো মানে যাদের কোনো দাঁড়ানোর কোনো জায়গা নাই, তাদেরকে আপনি ভয় পাচ্ছেন কেন? তার মানে হলো আপনারা আসলে জনগণের হৃদয় জয় করতে পারেন না। আপনারা জুলাই আন্দোলনের পর নিজেরা এত বেশি দুর্নীতিতে, এত বেশি অপকর্মে জড়িয়ে গেছেন যে আপনারা মনে করেন যে আপনারা আপনাদের স্বাভাবিক যেটি জীবনযাপন আসলে হাদিও নিরাপদ নাও বলছিলেন, হতে পারে। হাদিও বলেছিলেন বলে আপনি উল্লেখ করছিলেন, কিন্তু হাদি হত্যাকাণ্ডের ওই যে একটা কথা বললেন আপনি, যে একজন লাইভ করছিলেন, হ্যাঁ, যে নির্বাচন করতে চেয়েছিলেন বলেই তাকে আজকে মরতে হলো, মানে এই যে তার সাথে হত্যাকারীর সাথে দেখা যাচ্ছে ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের একটা সম্পর্ক, শুটার ফয়সাল, তিনি সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু তিনি হাদির ঘনিষ্ঠ, হাদির সাথে একদম তার পাশে বসে কথা বলছেন, আড্ডায় একসাথে বলছেন, প্রচারণা একসাথে করছেন, কতগুলো ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে তার সাথে ঘনিষ্ঠতা, মানে একরকম ডান হাত হয়ে উঠেছিলেন। অনেককেই গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু হাদির সাথে যারা ঘনিষ্ঠ, ওই আড্ডায় যারা আছেন, তাদেরকে কি, মানে আপনি কি জানেন এরকম কিছু হয়েছে যে এত ঘনিষ্ঠ কিভাবে হয়ে গেলেন? সেই যে গুপ্তর কথা আপনি বলছিলেন, যে গুপ্ত মোনাফিকের রাজনীতি করেছে এতদিন, এরকম মোনাফিকি কেউ কি মানে আগে ছাত্রলীগে ছিল, আসলে তারা শিবির, বা আগে তারা আসলে গুপ্ত ছাত্রলীগ, কেমন মুনাফিক তারা ওর মাধ্যমে এসে ঢুকলো, ঘনিষ্ঠজনের কাছ থেকে কি তাদের কি কোনো জেরার মুখে নেওয়া হচ্ছে বলে জানেন? আমি এখনো জানি না, আমি জানি না। তবে পুলিশের তদন্ত তৎপরতা, তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আমি সব জানবো এমনটা আমি মনে করি না, না, হয়তো পরে জানতে পারবো। না, কিন্তু কিন্তু জনাব আমি আসিফ একটা জিনিস কামাল, শুনেছি, হ্যাঁ বলেন, হ্যাঁ, বলেন প্লিজ। আমি একটা জিনিস শুনেছি যে হাদির আপনার গুলিবিদ্ধ হওয়ার পর বেশ কিছু সময়, বেশ একটা লম্বা সময় হাদির ব্যবহৃত মোবাইলটা নাকি পাওয়া যাচ্ছিল না, এবং সেই মোবাইলে কি ছিল না ছিল, উনি কার কার সঙ্গে কথা বলেছিলেন, নিশ্চয়ই এই লোক তার এখানে ঢুকেছে, কারোর কারো রেফারেন্সে ঢুকেছে, কে তাকে কার রেফারেন্সে ঢুকলো, কে তাকে পাঠালো, এগুলো হয়তো সেই মোবাইলটা পেলে হয়তো মানে তদন্তকারী অফিসাররা তৎক্ষণিক জানতে পারতো। মানে আমার কাছে তারা অবাক এই লাগে, পর্যন্ত মোবাইল পেয়েছে কেন কি পেতে পায় না হবে? আমি জানি না। ধরেন আশেপাশের তো ঘনিষ্ঠ, মোবাইল তো একটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আশেপাশে যারা ঘনিষ্ঠ, যারা একসাথে আড্ডায় বসছে, তারা পরস্পর পরস্পরকে চেনেন নিশ্চয়ই, আমাদের কালচারটা এরকমই, একসাথে আড্ডায় বসলে পরস্পর পরস্পরকে আমরা চিনি, তো একসাথে বসছেন, একসাথে কথা বলছেন, আশপাশের মানুষগুলো জানবেন না যে তিনি কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন? একদম উড়ে এসে জুড়ে বসে কেউ এত নিশ্চয়ই ঘনিষ্ঠ জানে, হন? নিশ্চয়ই জানে, এবং এগুলো জানার মাধ্যমে হয়তো পুলিশ কিছু জানতেও পেরেছে, পেরেছে কিনা আমি জানি না, আমি এটা নিয়ে ডিটেল কারোর সঙ্গে আলাপ করিনি, এবং আমি কোনো পত্র পত্রিকাতে এর সংক্রান্ত কোনো রিপোর্ট হুম, দেখিনি, কাজে আমি আসলে বলতে গেলে এটা সম্বন্ধে বলতে মন্তব্য করতে পারবো না। জি। তবে আমার মনে হয় এটা তেমন কোনো জটিল মামলা যে মামলার রহস্য উন্মোচন হবেই না, তাও না। এটা রহস্য উন্মোচন করা খুব একটা জটিলতা হয়তো বা নেই, কিন্তু হয় কি, আমি আপনাকে একটা কথা বলি, কতগুলি বিষয় হয়ে যায়, মানে একটা পাবলিক মানে আপনার ডিমান্ড তৈরি হয়ে যায়, অথবা একটা ডিমান্ড তৈরি করা হয় অনেক সময়। যখন একটা পাবলিক ডিমান্ড তৈরি হয়ে যায়, তখন যদি অন্য কোনো কিছু তথ্য যদি পেয়েও যায় পুলিশ, তখন পুলিশ সেটাকে প্রকাশ করতে এক ধরনের দ্বিধান্বিত হয়। তারা মনে করে যেমন সবাই ইঙ্গিত করতেছে যে এটা হলো আধিপত্যবাদী শক্তি। এখন দেখা গেল আধিপত্যবাদী শক্তি না, এটা হয়তো কোনো ব্যক্তিগত রেশারেশি ছিল, হতে পারে, কিন্তু হুম, তোর পুলিশ কিন্তু এটা বলতে পারবে না কিছু। যখন আপনি একটা একটা আপনার ধরেন আপনার আরেক ধরনের ট্রায়াল হয়ে যায়, মব ট্রায়াল হয়ে যায়, মানে এখন যেটা হচ্ছে, এখন যেটা হচ্ছে সেটা কি, যে আপনার শাহবাগে ইনকিলাব মঞ্চের লোকজন বসে গেছে, এরা সবাই ইনকিলাব মঞ্চে, কিনা আমার সন্দেহ আছে ইনকিলাব মঞ্চ এত বড় সংগঠন না। ইনকিলাব মঞ্চ হাদির মৃত্যুর আগ পর্যন্ত, ইনকিলাব মঞ্চে হাদি ছাড়া আর কাউকে আপনি চিনতেন? আমরা চিনতাম না তো ভাই, এটা এত বড় সংগঠন না। কিন্তু তাহলে এত লোক আসলো কোথেকে? আমি যদি বলি কেউ কেউ লোক সাপ্লাই দিচ্ছে, কেউ কেউ হয়তো বলতে চাচ্ছে যে এই জিনিসটা টিকে থাকুক, হতে পারে, যদি হয়। এখন যদি এরা বলে হাতির মৃত্যু সম্পর্কে, ওরা যে দাবিটা করছে ওখানে বসে, আপনি ওই দাবির বাইরে তো পুলিশের পক্ষে যাওয়া কঠিন। পুলিশ যদি হুম, ওই দাবির বাইরে অন্য কিছু বলতে চায়, তাহলে তো পুলিশের উপর আরেকটা চাপ আসবে, কিন্তু তুমি এই মামলাটাকে অন্যদিকে ঘোরাতে চাচ্ছ। এখন তারা যে লাইনে চাচ্ছে, পুলিশকে ওই লাইনে তদন্ত করতে হবে, অথবা চুপ করে থাকতে হবে। আপনি কি করবেন? এই জন্য হয় কি, পুলিশ তদন্ত করছে, আপনি একটা সমস্যা বেঁধে দিয়েছেন যে 35 দিনের মধ্যে অথবা 45 দিনের মধ্যে বিচার করতে হবে, মানে আসামি ধরলে হবে না, বিচার করতে হবে। তো আপনি এখনো আসামিও ধরতে পারেন না, কে আসামি তাও জানেন না,
যার নাম দেখানো হচ্ছে, যাকে দেখানো হচ্ছে যে এই লোকটাই করছে, ফয়সাল নাকি যার নাম, ওই লোকটাই যে করছে তার কি গ্যারান্টি আছে? অথবা ওই লোকটা তো পেইড হতে পারে, ও তো হয়তো মানে কোন কন্ট্রাক্ট কিলার হতে পারে। যদি কন্ট্রাক্ট কিলার তাকে ধরে আমার লাগবে, আমার তো লাগবে কন্ট্রাক্ট কে দিয়েছে তাকে। এগুলো তো অনেক দূর ব্যাপার। কাজে আপনি এখনই বলছেন যে 45 দিনের মধ্যে ওকে বিচার করতে হবে, তো বিচার করেন 45 দিনের মধ্যে। আপনি একটাকে বলির পাঠা ধরে এনে কিছুটা করে দিলেন, যেমন হয়ে গেল। জজ মিয়া ঘটনার মতো দ্রুত বিচার করতে যেমন হবে। জজ মিয়া, কাজে এটা তো ওভাবে হয় না রে ভাই। আপনাকে তো সময় দিতে হবে, আপনাকে তো তাহলে তদন্ত করতে একটু হবে। বলেন তো যে এটা কি মানে বিচারের জন্যই আসলে এত এই মানে আন্দোলন? শুধু তো শাহবাগে না, বিভাগীয় শহরে অবরোধ তারা ডেকেছে, সর্বাত্মক অবরোধ তারা কর্মসূচি ডাকছে, এরকম কি যেন দেখছিলাম আমি খবরে, বিভাগীয় দেখেন আমি সবগুলো বলি বিভাগীয় আপনাকে, শহরে। তো এগুলো কি আসলে বিচারের দাবিটা হ্যাঁ বিচারের দাবিতে অন্যায় নাকি না। পেছনে অন্য কিছু? আমি বলি আপনি, বিচারের দাবিটা কিন্তু অন্যায় না। বিচারের দাবি থাকতেই পারে, থাকাই উচিত। এবং হাদি এমন একটা ক্যারেক্টার, তার জন্য বিচারের জন্য সবাই মাঠে নামবে, এটাই স্বাভাবিক, এতে আমি কোনো অন্যায় দেখি না। কিন্তু আমার কথা হলো কি, যে বিচারকে যদি আপনি বলে দেন কি করতে হবে, আপনি যদি নির্দিষ্ট করে বলে দেন যে ওই মারছে, আমি জানি ও মারছে, আপনি কি করে জানলেন? যখন তারা বলে ও মারছে, আপনি কি করে জানলেন? আপনি কয়েকটা ভিডিও ফুটেজ দেখেছেন, তাও স্পষ্ট না, এটাও কিন্তু খুব যে স্পষ্ট তাও না, তারপরে মানলাম। কিন্তু এটা কে মারিয়েছে? দেখেন, আমি প্রথমত এর জন্য দায়ী করবো গভর্নমেন্ট, কিভাবে দায়ী করবো সেটা বলি আপনাকে। আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি সে ইন্ডিয়ায় চলে গেছে, আমি ধরে নিচ্ছি কোন না কোনো সীমান্ত দিয়ে গেছে। সে কোন সীমান্ত দিয়ে গেছে কেউ জানে না। আচ্ছা, ঢাকা থেকে যদি আপনি যে কোনো সীমান্ত যেতে চান, 6-7 ঘন্টা সময় তো লাগবে, লাগবে না? সে তো ঢাকা থেকে হেলিকপ্টারে করে যাবে না, সে গাড়িতে গেছে। হাদির মধ্যে একটা লোক গুলি খাওয়ার পর সঙ্গে সঙ্গে কেন সমস্ত সীমান্ত এবং ঢাকা থেকে বের হওয়ার সমস্ত চেকপোস্ট কেন সিল করে দেওয়া হলো না? কেন দেওয়া হলো না বলেন আপনি? সরকার এটা সিল করে দিতে কতক্ষণ সময় লাগতো? এই ধরনের বড় ঘটনা ঘটিয়ে লোকজন সাধারণত সীমান্ত পার হয়ে যেতে চায়, এটাই স্বাভাবিক। তাৎক্ষণিকভাবে সমস্ত চেকপোস্ট দিয়ে কেন এটাকে সিল করে দেওয়া হলো না? যদি গভর্নমেন্ট দিত তাহলে তো সমস্যা হতো না, কেন দিল না গভর্নমেন্ট? গভর্নমেন্টের নিশ্চয়ই এক ধরনের, মনে করি হয় ভুল অথবা আশকারা, আমি জানি না কি। তাহলে এই ভুলটা গভর্নমেন্ট করলো কেন? আবার দ্বিতীয়ত, উনি যে গিয়েছেন দেশের বাইরে, তারই বা গ্যারান্টি কি? তারই গ্যারান্টি কি? কেউ দেখছে? দেখে নাই। মেঘালয় পুলিশ বলেছে তাদের এখানে কেউ আসেনি, বলে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? তাহলে আমরা কিন্তু অন্ধকারে একটা সুই খুঁজতেছি, ঘরের একটা সুই পড়ে গেছে, প্রথম কাজ আমি বাতি সব নিভিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি বলছি কেন সুই পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি সুইটা খুঁজে বের করো। তো লাইট জ্বালান, আর আপনাদের লাইট জ্বালালে পরে ঢের দিয়ে লাইট ভাঙিয়ে ফেলান, তাহলে কেমন হবে ভাই? কাজেই এরা যেটা করতেছে, মানুষের তদন্তকারী অফিসার যারা আছে, কর্মকর্তা যারা আছে, পুলিশ যারা, আমি কিন্তু পুলিশের উপরে অত্যন্ত আস্থাশীল ব্যক্তি একজন। আমি মনে করি আমাদের পুলিশকে বাধা না দিলে তারা অনেক কাজ করতে পারে। আপনার মনে আছে মোহাম্মদপুরে এক বাড়িতে একটা কাজের মহিলা, যে মা মেয়েকে দুজনকে মারলো, সেই মহিলার নাম কেউ জানে না, ছদ্মনাম দিয়ে আসছে। ওই মহিলার চেহারা কেউ দেখে নাই, ওই মহিলার কোনো ছবি নাই, কিছু তো নাই। দুদিনের মাথায় ওই মহিলাকে ধরে ফেলেছে, পুলিশ তো ধরছে রে ভাই, কেমনে ধরলো বলেন? তো বাংলাদেশের পুলিশ চাইলে পারে, কিন্তু অনেক কিন্তু সময় চাইলে তাকে কি সবও চাইতে পারে? দেওয়া হয় না। এটাই একটা কথা, চায় কিনা এবং চাইলে কি সবও পারে কিনা, মানে অনেক কিছুই পারে তাই বলে সব কি পারে কিনা, কিন্তু না, পুলিশের তো একটা মানে তা অগ্রগতিও বলছি না আছে। আমি, কিন্তু আমাকে ধরে চাইতে দেওয়া হচ্ছে কিনা। অনেক সময় চায় যে তোমার চাওয়ার দরকার নাই, তুমি থাকো চুপচাপ, আমি ততক্ষণ আন্দোলনটা করে নেই। অনেক কিছু আছে রে ভাই, জি, আমি এটাই বেশি জিজ্ঞাসা আর কি করছিলাম, বলবো। এই যে আন্দোলন, এটার পুরো মানে কারণ কি আসলে বিচারের দাবি? যদি তাই হয়, বিচার তো একটু কম এগোচ্ছে, মানে তদন্ত, যেমন ধরেন ডিএমপি কমিশনার তাদেরকে সাথে নিয়ে বলছেন, সাংবাদিকদের সামনে বলছেন কি কি অগ্রগতি হয়েছে, যে 10 জনের মতো 10 জন গ্রেপ্তার হয়েছে, কি কি উদ্ধার করা গেছে। বলা হচ্ছে যে 7 জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ নির্ভুল তদন্ত প্রতিবেদন দেওয়া হবে, বিচারের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। তাহলে তো একরকম হচ্ছে, মানে আগাচ্ছে তো। তাহলে একদম অত অবরোধ করে সব কিছু করে এটার আসলে আর কোনো উদ্দেশ্য আপনি মনে হয় যে মানে এর পেছনে আরো কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে? থাকতে পারে। আমি তো আগেই বলেছি যে ইনকিলাব মঞ্চের জনবল এত বেশি না, এখানে সবাই ইনকিলাব মঞ্চের লোক আমি তাও মনে করি না। অনেকে আসতে পারে এখানে, অনেকে লোক লোক সাপ্লাই দিতে পারে। বাংলাদেশে অনেক আন্দোলন এরকম ভাবে হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। কাজে অনেক কিছু হতে পারে, দেখা যাক সামনের দিন। এখন এই যে কিছু অনেক কিছু হতে পারে, যদিও আমরা একদম ঢিলি ছুটছি, তবুও আসলে
মানে কি উদ্দেশ্যে হতে পারে, কি উদ্দেশ্যে হতে পারে, সেটা কি তার কি কোনো ধারণা করতে পারেন? মানে কি হতে চায়? পারে সরকারের উপর চাপ, হতে পারে নির্বাচন পিছিয়ে দেওয়া, হতে পারে সামনে একটা দাবি আসতে পারে যে হাজির মৃত্যু বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এরকম দাবি আসতে পারে সামনে। এসেও ছিল, বলাও হয়েছে হাদির হত্যাকাণ্ডের পরপর। বলেছে, তাহলে বললো, তাহলে তার মানে তারা আমার চেয়ে অনেক মানে আছে, অ্যাডভান্স আছে, হুম। তারা আমার চেয়ে অনেক এগিয়ে আছে, আমি পিছিয়ে আছি। হ্যাঁ, এবং এই যে মানে হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন হচ্ছে বা বিক্ষোভ হচ্ছে শাহবাগ সহ বিভিন্ন জায়গায়, দেখলাম খুব স্লোগান উঠছে, আজাদি আজাদি আজাদি। মানে কিসের আজাদি এখন, কোথা থেকে মানে এটা তো একটা আমি একটা ফার্সি কথা বলি, শব্দ, উর্দু শব্দ, ফার্সি মূলের উর্দু শব্দ। এই শব্দে আজাদি এখানে আজাদি অনেক কার হয়েছে। কাছ থেকে কি আজাদি? আমি বলি একটা কথা, মাঠ গরম করার চেষ্টা করা একটা, আর সেই গরমকে, সেই উত্তাপকে চারদিকে ছড়িয়ে দেওয়া আরেক কথা। হুম। আমাদের এখানে গত বছরের জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের শুরুটা কেমন ছিল, পরে এটা কিভাবে চারদিকে ছড়িয়ে গেল, এই ছড়িয়ে যাওয়ার কিছু কারণ ছিল। যে যাই বলুক, অনেকে বলে যে ষড়যন্ত্র ছিল, অনেকে বলে বিদেশি মদত ছিল, অনেক কিছু ছিল, কিন্তু কোনো কিছুই ছড়াতো না যদি সাধারণ মানুষের মনে শান্তিটা থাকতো। যদি সাধারণ মানুষ হাসিনা সরকারের প্রতি ক্ষুব্ধ না হয়ে উঠত, তাহলে কোনো কিছুই ভাই ছড়াতো না। ক্ষোভটা ছিল। আপনি যদি সারাদিন আপনার ঘরে বসে, আপনার কন্টিনিউটির উপর বসে সারাদিন একটার পর একটা দিয়াশালাই জ্বালান, আগুন কিন্তু ভাই ধরবে না। আর যদি আপনার পায়ের কাছে অনেকগুলো শুকনো পাতা থাকে, একটা দিয়াশালের কাঠি যথেষ্ট আগুন ধরার জন্য। কাজে স্পার্ক সবসময় কার্যকর না। স্পার্কটা তখনই কার্যকর যখন নাকি সেখানে অগ্নি প্রজ্বলনের অনুকূল পরিবেশ থাকে। কাজে হাসিনার ওই সময়টাতে সেই পরিবেশটা ছিল বলে আগুনটা জ্বলে উঠছিল সারা দেশে। আনফরচুনেটলি আমার বিবেচনায় সেই পরিবেশ এখন আর নেই। মানুষ তখন মনে মনেও চেয়েছিল হাসিনার বিদায় হোক, সেখানে জ্বলে উঠেছিল আগুন। এখন মানুষ সবাই মনে মনে না, স্পষ্টভাবে চায় নির্বাচনটা হোক। কাজে নির্বাচন হওয়ার ক্ষেত্রে, নির্বাচন বাতিল করার জন্য একজন লোক এক জায়গায় বসে যতই দিয়াশালের কাঠি জ্বালাক ভাই, নির্বাচন বাতিল হওয়ার জন্য আগুন জ্বলবে না ভাই। আমরাও তো এই দেশে বাস করি, আমরা গত বছরের আগুন না জুন জ্বলুক, মাসে, কিন্তু ওই যে জুলাই মাসে ওই দেশেই বাস ওই করতাম। যে ডাক্তার আব্দুল্লাহ তাহের বলেছিলেন পার্থক্যটা বুঝি। তাওয়া গরম করা চলছে, এটাও আমাদের মনে আছে। রাইট। হ্যাঁ, তো সেটা কি একটু একটু করে গরম কি হচ্ছে? গরম করার চেষ্টা হতে পারে, গরম হয়নি, আমি টের পাচ্ছি না উত্তাপটা। আচ্ছা। বরঞ্চ মানুষের উত্তাপ হলো এখন নির্বাচনের দিকে। আমি তো এটাও মনে করি যে নির্বাচন বাতিলের যদি দাবিটা কেউ জোরালো ভাবে তুলে, তারা বিপদে পড়বে। হুম। এখন একটু এটাও জিজ্ঞাসা করি আপনার কাছ থেকে, মানে আপনি জানেন সাংবাদিক আনিস আলমগীর কেমন আছে, তার কোনো খোঁজ খবর পরবর্তীতে জেনেছেন কি? দেখেন, আমি এই জায়গাটা নিয়ে খুব হতাশ। এখানে আমি আনিস আলমগীরের খবর কিছুটা জানি, প্রতিদিনই আমার সঙ্গে তার সঙ্গে কথা হয় না, বাট তার সঙ্গে যারা দেখা করে আসে, ওখান থেকে দেখা করে আসলেই আমাকে তারা জানায় যে উনি কেমন আছেন, কি সমাচার। উনাকে তো প্রথম নেওয়া হয়েছিল কেরানীগঞ্জ জেলে, সেখান থেকে তাকে নেওয়া হয়েছে কাশিমপুরের কারাগারে। তো এগুলো তো আছে। তার পরিবারের লোকজনের সঙ্গে আমার কথাবার্তা হয়, উনি খুব স্ট্রং আছেন, উনি ভালোই আছেন। ওনাকে বলা হয়েছে যে তুমি তো জেলে আছো এখন, তুমি নাকি স্পষ্ট ভাবে বলছে সারা দেশটাই তো জেলখানা, আমাকে এখানে আনা জানার কি হবে। উনি এই ধরনের কথাই বলেন, এই কথা ওনার সঙ্গে মিলে। আরেকটা বিষয় হলো, ওনাকে একটু কষ্টেও রাখা হয়েছে। এই প্রচন্ড ঠান্ডায় উনি আছেন, ওনার জীবনযাপন এতটা তো কষ্ট করে থেকে অভ্যস্ত নন, কাজে একটু কষ্ট হচ্ছে। কিন্তু একটা কথা আমি বলি আপনাকে, এটা আমি খুব জোর ভঙ্গিতে বলতে চাই। দেখুন, আসলে না, মানুষ তেলা মাথায় তেল দেয়। যে একটু পাওয়ারফুল, সে একটু হোঁচট খেলেও সবাই দৌড়ে যায় আহা হু করতে করতে। কেউ মলম নিয়ে যায়, কেউ তেল নিয়ে যায়, কেউ প্যারাসিটামল নিয়ে যায়। আর যারা একটু পাওয়ার কম, যে বিচ্ছিন্ন, তার জন্য কেউ যায়। আমি আপনাকে উদাহরণ দেব, প্রথম আলো এবং ডেইলি স্টার আগুন দেওয়া হয়েছে। এটা কিন্তু দুটো ভবনের জন্য কথা না, কথাটা হলো এটা হলো গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। বিষয়টাকে আমরা এইভাবে দেখি যে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। কাজে সেটা দেখতে আমি দেখলাম হুইল চেয়ার নিয়ে, প্রথম আলো ভবন দেখতে হুইল চেয়ার নিয়ে ডক্টর কামাল হোসেন পর্যন্ত চলে গেছে। আমি ওখানে ডক্টর কামাল হোসেনের যাওয়াটাকে আমি ছোট করে দেখছি না, আমি অবশ্যই মনে করি ওনার যাওয়া উচিত।
কিন্তু আমি আবার এটাও মনে করি, যখন উনারই প্রণীত সংবিধানকে কাটাছেঁড়া করে যা ইচ্ছা তা করা হচ্ছে, তখন উনি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারলেন না, হুইল চেয়ার নিয়েই বলতেন, একটা প্ল্যাকার্ড নিয়েই দাঁড়াতেন যে আমাদের স্বাধীনতার সংবিধানকে এভাবে অবমূল্যায়ন করা উচিত না। এটা আনারি ডক্টর আলী রিয়াজের হাতে এটা নিয়ে আপনি এভাবে এইভাবে এটা কি করবেন, কাটাছেঁড়া করবেন, এটা উচিত হচ্ছে না। দাঁড়াইতেন ভাই, ওটা তো আপনাদের প্রয়োজন ছিল, দাঁড়াইতেন। আনিস আলমগীর সাংবাদিক, তার জন্য কারো বিবৃতি দিতে দেখেছেন একবার? কোন একটা লোক গিয়েছিল আনিস আলমগীরের ফ্যামিলিকে সান্ত্বনা দিতে? কে একজন দাঁড়িয়ে বলেছিল যে এটা এটা মানে মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে? কেউ বলেছে? বলেনি। কেন? কারণ আনিস আলমগীর প্রথম আলো না, আনিস আলমগীর ডেইলি স্টার না। ডেইলি স্টার আর প্রথম আলো, তাদের সবকিছু কি ভালো? আমি ভালো মন্দ প্রশ্ন না, কিন্তু যদি একটা মন্দ মিডিয়াও হয়, একটা মানে একজন লোক মনে করে তার একটা মত, সেই মতের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি, কিন্তু কেউ যে তার গলা টিপে ধরে, আমি কেন তার প্রতিবাদ করবো না? আমি কেন তার প্রতিবাদ করবো না? কেউ প্রতিবাদ করে নাই ভাই, একমাত্র সম্পাদক পরিষদ একটা নাম কেউ আসতে বিবৃতি দিয়েছে। কোথায় ডিইউজে, কোথায় বিএফইউজে, কোথায় প্রেস ক্লাব, কোথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি, কোথায়? কেউ না। সবাই বসে আছে নতজানি হয়ে কিভাবে সরকার একটু নেক দৃষ্টিতে আসা যায়। সবাই বসে আছে কিভাবে আগামী সরকার যারা আসবে তারা আমাদের দিকে একটু মানে করুণার চোখে তাকাবে। এই জন্য ওই বিএনপি যেটা প্রতিবাদ করলো না আনিস আলমগীরকে নিয়ে, কেন করলো না বিএনপি? বিএনপি তারেক রহমান সাহেব এত গণমাধ্যমে স্বাধীনতার কথা বলে, কেউ কেউ তো বললো, তার পার্টি একজন লোক তো বললো না যে এই কাজটা ঠিক হয় নাই, এটা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে? হ্যাঁ, ওরাও বলতে পারে আনিস আলমগীর তো আওয়ামী লীগের পক্ষ না, আওয়ামী লীগের পক্ষ বলছে, সে তো বিএনপির পক্ষ বলছে, সে তো আওয়ামী লীগ আমলে বিএনপির মানে কথা বলছে। তো এটা হয় না ভাই। মানুষ যার যার স্বার্থে আছে। প্রথম আলো এই হলো আগুন দিল, ডেইলি স্টার আগুন দিল, দেওয়ার পরে এটা ব্যাপারে বিএনপি গুলো বিবৃতি দিল। কেউ তো বললো না একবার আনিস আলমগীর নামে যে একজন সাংবাদিক ছিল, হুম। সেই কথা বলতে, তারা আনিস আলমগীর অপরাধ থেকে বলেন আপনি জি, মানে কি অপরাধ? তারা এই তো যে মামলাটা হয়েছে, হুম, মানে অপরাধটা কি, ওরা এটা তো তো ওই খুবই মামলায় কি রাখা জটিল, হয়েছে? এটা তো খুবই একটা জটিল প্রশ্ন। অপরাধটা কি বুঝে উঠি না। মানে কিসের উস্কানি তিনি দিলেন? সেদিন তাকে নিয়ে যে সমালোচনাটা শুরু হলো, যে হাদিকে যেদিন গুলি করা হলো, তার নেহারি খাওয়ার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দিয়েছিলেন। তার কারণে এত সমালোচনা এবং গ্রেপ্তারি হয়ে গেলেন শেষ পর্যন্ত। কিন্তু হাদি হত্যাকাণ্ডের পর তার জন্য যারা আন্দোলন, মানে যারা খুব কাঁদছেন, সাদিক কায়েমের, তারা দেখলাম একটা স্লোগান করছেন, মানে ফরহাদ আর একজন শিবির নেতা, তিনি বিয়ে করেছেন, তো মানে বিয়ে হচ্ছে, আনন্দ হচ্ছে, স্লোগান হচ্ছে যে তারও, মানে সাদিক কায়েমেরও, ভাইয়েরও বউ চাই, এরকম করে একরকম, মানে বন্ধুত্বের মধ্যে যে হাসি মজা হয় সেরকম হাসি তামাশা হচ্ছে, মানে সবই চলছে। এদিকে একদিকে আনিস আলমগীর গ্রেপ্তার হয়ে গেলেন, তিনি একটা নেহারি খেয়েছিলেন, আর আমাদের রাস্তাঘাট সব আটকা পড়ে যাচ্ছে, মানে শাহবাগ বা বিভাগীয় শহরে অবরোধ চলছে। এদিকে তো যারা আন্দোলন করছেন তাদের তো সবই চলছে। এগুলো আটকে ফেলে তাহলে আসলে কাকে জিম্মি করছে? না না, আপনি 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 আনিস আলমগীরের মামলার এফআইআরটা দেখেছেন? পারলে দেখেন, আমি যদি চান আপনাকে আমি পাঠিয়ে দেবো, দেখেন আপনি। ওটার মধ্যে কি লেখা আছে রে ভাই? সে নাকি কবে কোন ইউটিউবে কোথায় কোন বক্তৃতা দিতে যায়, সে নাকি কবে কোন টেলিভিশনে বক্তৃতা দিতে, সে নাকি কি কি কথা বলছে, ওই কথাগুলো বলছে। কি কথা বলছিস? সে কি কথা বলছে? সে তার মতো করে বলছে। এবং সেখানে এটা তো মত প্রকাশের স্বাধীনতা। আপনি দেখেন, এই কি বলে, কয়েকদিন আগে আপনার হাজির কবর জিয়ারত করতে গেছিল তারেক রহমান সাহেব। যাওয়ার পর ওখানে তাকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় কেউ কিছু কথাবার্তা বলেছে, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তাকে আদালতে পাঠাইছে, আদালত তাকে জেলে পাঠাইছে। এই ঘটনা জানার পর বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলছে যে বিএনপি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, কাজে যাকে নিয়ে যাওয়া হয়েছে উনি তারেক রহমানকে অথবা বিএনপিকে দিয়ে যদি কিছু বলেন, এটা বলার অধিকার তাকে সংবিধান দিয়েছে। অতএব তাকে যেন ছেড়ে দেওয়া হয়, তারা রিকোয়েস্ট করেছে গভর্নমেন্টকে। আসলে খেয়াল করেন, বিএনপি এই উদারতায় নিশ্চয়ই আমি মুগ্ধ হবো। আমি মুগ্ধ হয়েছি। মুগ্ধ হওয়ার পর আমি ভাবছি, এইটা যদি তারেক রহমানকে গালাগালি করা যদি মত প্রকাশের স্বাধীনতা হতে পারে, তাহলে আনিস আলমগীরের স্বাধীনতা নাই কেন? আপনি কথা বলেন, কই বিএনপি এখন বলেন আনিস আলমগীরের কথা? হ্যাঁ, আপনি বলবেন যে তখনও তো তারেক রহমান দেশে আসে নাই, কাজে বিএনপি বুঝতে পারে না। তারেক রহমান আসার পর তাদের জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে, এটা বলতে পারেন আপনি। ওকে, ভালো কথা। তো আগেরটাই বলেন যে এছাড়া আরো যারা যারা এবার মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশ করতে যে জেলখানায় গেছে, বিচার তাদেরকে ছেড়ে দেওয়া হোক।
এই কথাটা বললেই বিএনপির কি ক্ষতিটা হবে? বিএনপি এখানে যে কি প্রবণতা দেখাচ্ছে ভাই, এইগুলো না আমি বুঝি না ঠিক মতো। জি, গণমাধ্যমের প্রসঙ্গে আপনি বলছিলেন যে বড় প্রতিষ্ঠান সবাই বড়দের পাশেই থাকে। আর দেখছিলাম আমি মানে ইদানিং টক শোতে খুব আলোচিত মানে বক্তা জামাত নেতা ব্যারিস্টার শাহরিয়ার তিনি বলছিলেন যে বাংলা এডিশন ইলিয়াস হোসেনের সেটি বন্ধের প্রসঙ্গে যে সেটি বন্ধ করবেন। প্রথম আলো, ডেইলি স্টার, যমুনা, চ্যানেল 24, চ্যানেল আই যদি বন্ধ না করেন তাহলে গতিতে যেমন বসাতে পারি ধাক্কা দিয়ে ফেলাতেও পারি। মানে এত সব গণমাধ্যমের বিরুদ্ধে আসলে অভিযোগ। এটাকে আপনার কি মনে হয়, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এতগুলো গণমাধ্যম বন্ধের কথা, এখন আমি বাংলা একটা এডিশন কথা বন্ধ বলি, করতে গেলে এগুলো বন্ধ করতে হবে, এরকম একটা কথা মনে না হলো। না আমি একটা কথা বলি, সেটা হলো কি যে যদি আপনি কারোর বিরুদ্ধে সরাসরি কোনো ধরনের উস্কানিমূলক কথা বলেন, তার জীবন হানি হতে পারে এরকম ঘটনার অবতারণা করেন, কিছু লোককে উস্কিয়ে দেন, এরকম যদি হয় সেটা কিন্তু ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। আপনি ফৌজদারি অপরাধ তার বিরুদ্ধে মামলা করতে পারেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি হুট করে একজনকে বন্ধ করে দেওয়া, এটাকে আমি নিজেও সমর্থন করি না। আমি করি না ভাই। আমি বাংলা এডিশনে বন্ধের পক্ষে না, পরিষ্কার কথা। বাংলা এডিশন আমাকে নিয়ে আমি কিছু ভাই বলছি, তো আমি তার বন্ধের পক্ষে না। আমাকে নিয়ে এই এডিশন অনেক কিছু বলছি, আমি কিন্তু কোনো কিছুই বন্ধের পক্ষে না। আমার কথাগুলো কি একদিন মানুষ বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কিন্তু আপনি একজনের গলা টিপে ধরতে পারেন। আমার কথা ভাই পরিষ্কার। যদি আপনি মনে করেন সেটা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করবে, এটা যদি মনে আপনি একা মনে করলে হবে না, সবাইকে মনে করতে হবে এবং বোঝাই যায় কোনটা কি। যেমন ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি, প্রথম আলোতে কাজ শেষ, এখন যাও আগুন জ্বালাও, এই যে ইলিয়াস যে কথাগুলি বলেছে, এই কথাগুলি ইলিয়াস ঠিক করে নাই, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ করেছে আমি মনে করি। এই জন্য তার বিরুদ্ধে অ্যাকশন হতে পারে, এবং এই অ্যাকশন তো মেটা নিয়েছে, কিন্তু মেটাই নিচ্ছে, আমার আপনার নেওয়ার দরকার নেই তো, না কিন্তু মেটা নিল, মেটাই আমাদের নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তো নিল না, মানে যদি এটা বাংলাদেশে ঘটিত না একটা মেটা নিয়েছে, আমি বলি আপনাকে মেটা নিয়েছে। আচ্ছা, মেটা নিয়েছে, এটা অন্যায় তাহলে হয়েছে। তাহলে প্রথম আলো যে মামলাটা করলো, সে মামলা ইলিয়াসের নাম নাই কেন? হুম এটা আপনি প্রথম আলোকে জিজ্ঞাসা করেন। আপনি যদি মনে করেন যে ইলিয়াস উস্কে দিয়েছে, তাহলে ইলিয়াসের নাম সেখানে নাই কেন আসামির তালিকায়? থাকা উচিত ছিল নাকি? ছিল। প্রথম আলো সেই নামটা আনে নাই কেন? আচ্ছা, এটা কিন্তু একদিকের কথা। আবার দ্বিতীয় দিকের কথা, বাংলা এডিশন। বাংলা এডিশনে তো বাংলাদেশে একটা ঠিকানা আছে, একটা ঠিকানা আছে না? সেটাকে আপনি ওইভাবে বন্ধ করবেন কেন? আপনি তো বাংলা এডিশনই বলতে পারেন তুমি যে এই কাজগুলি করছো, এটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং, এবং ব্ল্যাকমেইলিং তো আইনি থেকে অপরাধ। সে অপরাধ তাদেরকে আপনি অ্যারেস্ট করতে পারেন, তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, মামলা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু হঠাৎ করে আচমকা জানলাম না, শুনলাম না, গলা টিপে ধরলাম, আমি ভাই এই প্রক্রিয়ার পক্ষে না। কারণ এই প্রক্রিয়া যদি আমি পক্ষে যাই, কালকে আমাকে বন্ধ করে দিবে, পরশুদিন আপনাকে বন্ধ করে দিবে, হুম। ওদের যাকে ইচ্ছা তাকে বন্ধ করে দিবে, এটা ঠিক না। আমি কোনো কিছুই নিষিদ্ধের পক্ষে না। কিন্তু আপনি কি ওই আমি প্রশ্ন আপনি যেটা বললেন সেটাই উত্তর কি আপনি নিজে পান যে কেন প্রথম আলো মানে মামলা করলো না, যেখানে প্রকাশ্য উস্কানি দেখা গেল বা প্রকাশ্য নির্দেশনা দেখা গেল, কেন মামলা করলো না? করলো না এই কারণে, ওই একই কাহিনী, একই কাহিনী। সে ইলিয়াসকে তারা চটাতে চায় না, তারা মনে করে ইলিয়াস তো আরেকদিন আমাকে অ্যাটাক করবে, সরাসরি অ্যাটাক করবে, চটাতে চায় না। এটা হতে পারে। হুম তা না হলে সে ওই আপনার চুরু পুটিতে নিয়ে টানাটানি করতেছে, কে 50,000 টাকা দিয়ে ফ্রিজ কিনছে, কে টিভি কিনছে, তাদেরকে ধরতেছে। আনন্দ। এটা এটা যে একদম কার্যকর না তাকে তো আমি বলছি না। এই যে গ্রেপ্তার হচ্ছে মনে করেন 500 লোকের বিরুদ্ধে মামলা করলো, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই গ্রেপ্তারটা কিন্তু একটা বড়ই ঘটনা। বড় ঘটনা কেন? এরপর যখন ওরা ডাকবে তোমরা যাও, কেউ যাবে না, হুম হুম কেউ যেতে চাইবে না, ভাববে গেলে তো গ্রেপ্তার হইতে হয়, গেলে গ্রেপ্তার হইতে হয় না, এই জন্য তারা যায়। কিন্তু প্রথম দিন যেদিন 32 দফা ভাঙা হলো, সেই দিনে যদি আপনার পুলিশ অ্যাকশন নিত, গ্রেপ্তার করতো, তাহলে দেখছেন এগুলো হতো না। পরে এই গভর্নমেন্ট তো এই মবকে উৎসাহিত করেছে। এই সরকারের ভার্চুয়ালি মুখপত্র আমি বলবো, কারণ উনি খালি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি না, সরকারের প্রেস সেক্রেটারি এরকম একটা আচরণ তিনি করেন, তার অ্যাক্টিভিটির মধ্যে আছে। সেই শফিক সাহেব বলে নাই এটাকে সে মব বলতে রাজি না, সে বলছে প্রেশার গ্রুপ। হুম বলছে তো রে ভাই, তো এটা বলে কি তাদেরকে এক ধরনের আশকারা দেওয়া হয় নাই? হয়েছে তো। ওই যে আশকারাটা শুরু দিন থেকেই দেওয়া না হতো, তাহলে এই মতে বলতে আসতোই না। যে কাজটা প্রথম আলোকে করার ফলে এখন গ্রেপ্তার হচ্ছে, যদি এই গ্রেপ্তারটা আগের ঘটনাগুলিতে ঘটতো, এত ঘটনা ঘটতোই না। হুম।
এই যে গ্রেপ্তার হলেন, এটাই সেখানেও তো একটা প্রশ্ন, গ্রেপ্তার হলেন অল্প গুটি কয়েক কিছু চুনোপুটি, আপনিও বলছিলেন চুনোপুটি, তারপরে তাদের কি হলো? তারা কি আছেন? তারা কি ছাড়া পেলেন, নাকি আনিস আলমগীরের মতো আসলে রিমান্ডে গেলেন, জেলখানায় গেলেন, নাকি তারা আসলে ছাড়াই পেয়ে গেলেন? সেই খবরটা অবশ্য খুব ভালো মতো জানা যায় না। মিডিয়াতে দেখিনি। হ্যাঁ, সেটাও আর খুব ভালো মতো, কারণ বড় রাঘব বলরা আলোচনায় আসেন নাই, তো যার কারণে হয়তো খবরও থাকে না যে চুনোপুটিরা কোথায়, আদৌ তারা থাকেন কিনা জেলখানায়, জানি না। এর মধ্যে দেখা গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী তিনি পদত্যাগ করেছেন। মানে দাবি ছিল ইনকিলাব মঞ্চের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই খোদাবক্স চৌধুরী দুজনেরই পদত্যাগের, কিন্তু পরবর্তীতে দেখলাম আমরা ইনকিলাব মঞ্চেরই যিনি মানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেই বলা হচ্ছেন, জাবির সম্ভবত তার নাম, তিনি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বিচার বা ব্যবস্থা নিয়ে কোথাও লড়তে পারবেন না তার ভাষায়, এবং বুইরা ভাম বলে আখ্যায়িত করছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে। কিন্তু আবার খোদাবক্স চৌধুরী পদত্যাগ করলেন, মানে কি বার্তা? দুইজনের মধ্যে একজনকে আবার বলছেন লড়তে পারবেন না, আর একজন মঞ্চের পদত্যাগ দাবির মধ্যে কিন্তু ক্ষুধা বক্স চৌধুরীর কথাও ছিল। ছিল। তারা বলেছিল ক্ষুধা বক্স চৌধুরী, এবং এটা হলো কি যারা পুলিশ বিভাগ সম্পর্কে জানেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একদিন কিভাবে চলতো এটা জানেন, তারা এটাও জানেন যে ক্ষুধা বক্স চৌধুরী ভার্চুয়ালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতেন। এটি সত্য, এটা কিন্তু সত্য ঘটনা, আসলে উনি চালাতেন, এবং ওনার জামাত সংশ্লিষ্টতার কিন্তু অনেক প্রমাণ অনেকের কাছে আছে। কাজেই এখন এটা অনেকে এমনও বলেন যে তাকে সরানো হয়েছে বেসিক্যালি বিএনপির চাপে, এটা অনেকে বলেন। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, আমি এটা শুনেছি তাই বললাম আপনাকে। তবে খোদাবক্স চৌধুরী খুব খুবই মিজারেবলি দেশ চালাইছেন। ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে আমাদের অবনতির যে ঘটনাগুলি এখন বলা হচ্ছে, যেগুলি আমরা আলোচনা করি, দুঃখ করি, এগুলির পেছনে এই জাহাঙ্গীর আলম চৌধুরীর অজ্ঞতা দায়ী হতে পারে, কিন্তু খোদাবক্স চৌধুরীর কূটকৌশল দায়ী, এটা আমি মনে করি। খোদাবক্স চৌধুরী ইচ্ছাকৃতভাবে অনেক অন্যায় কাজ করেছেন, এবং অনেক জায়গায় চুপ থেকেছেন ইচ্ছা করে, যেগুলো নাকি আমাদের এখানে বর্তমানে যে মব কালচার যেটা আছে, এবং বিভিন্ন রকম অনিয়ম যেটা আছে, পুলিশের মনোবলকে জাগ্রত করার যে ব্যাপারটা আছে, এই সমস্ত ক্ষেত্রে খোদাবক্স চৌধুরীর ভূমিকা খুবই নেতিবাচক ছিল, খুবই খারাপ ছিল। এটা আমি যতটুকু বুঝেছি আর কি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলে। জি। তাহলে এখন স্বরাষ্ট্রমন্ত্রী কে চালাচ্ছেন? স্বরাষ্ট্র উপদেষ্টাই? মানে আগে খোদাবক্স চৌধুরী চালাতেন, এখন কে চালাচ্ছেন? এটা আমি ভেতরের কথা বলতে পারবো না, তবে আমার ধারণা উনি চালাচ্ছেন, আর তো কাউকে নিয়োগ করা হয়নি সেখানে, হুম। মনে হয় উনি চালাচ্ছেন। আচ্ছা, আর কাউকে নিয়োগ করা হয় না? মানে নিয়োগ করা হলেও তো আসলে তার চালানোর কথা না। মানে যদি আমরা পদক্রম দেখি তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টারই চালানোর কথা। নিয়োগের বাইরেও কেউ চালাচ্ছেন কিনা সেটাও প্রশ্ন। শেষ জায়গায় একদম যাই যে মুক্তিযোদ্ধাদের এবার একে একে দলে ভরাচ্ছে জামাত। জোটের নানান কিছু দেখছি, এদিকে চলে যাচ্ছে এনসিপি জামাতের মধ্যে, আবার জামাত মুক্তিযোদ্ধাদেরকেও নিয়ে আসছে। মেজর আখতারুজ্জামান সাবেক বিএনপি নেতা থেকে এখন বীর বিক্রম অলি আহমেদ, কর্নেল অলি আহমেদ, তিনিও গেলেন জামাত। আমি বলি এটাকে আপনি উল্টা ভাবে দেখেন। উল্টা ভাবে কেমন? মুক্তিযোদ্ধাদের ওরা ভিড়াচ্ছেন, নাকি মুক্তিযোদ্ধারা যে ভিড়ছেন? আপনারা এভাবে দেখেন। আমি যদি বলি মুক্তিযোদ্ধারা ভিড়ছেন, জামাত তো জামাতের অবস্থায় আছে, জামাতের অবস্থান যেটা আগে ছিল তাই আছে। অলি আহমেদের আগের অবস্থায় নাই, মেজর আখতারুজ্জামান আগের অবস্থায় নাই। এই যে একটা কথা আছে না, যে একদা মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা নয়, সে রাজাকারও হতে পারে, কিন্তু একদা রাজাকার সবসময় রাজাকার, এটা বলা হয়ে থাকে। তো এখন এই মুক্তিযোদ্ধারা যদি কেউ রাজাকার হয়ে যান, হতেই পারে, তার গণতান্ত্রিক অধিকার, আপনি কি বলবেন? তার বিশ্বাস থেকে উনি ওখানে গেছেন, অথবা তারা যে রাজনীতিটা করতেন সেই রাজনীতিটার সঙ্গে তারা নাই, জনগণকে তারা যা কথা বলেছেন সেই কথাগুলি ওনারা নিজেরাই নিজের আচরণের মাধ্যমে মিথ্যা প্রমাণ করেছেন, অথবা একটা এমপি হওয়ার জন্য তাদের চরিত্র ওনারা বিসর্জন দিয়েছেন, সবই হতে পারে। কাজে এটা নিয়ে মানে মানে আমি জামাতকে কোনো দোষ দিই না, বরং জামাতকে আমি ভালো বলি। ভালো বলে এই কারণে, জামাতের মধ্যে বরং একটা মানে আপনার অ্যাকোমোডেট করার একটা ক্যাপাসিটি বেড়েছে, তারা সবাইকে নিয়ে চলতে শিখেছে, এটা তো আমি কোনো খারাপ দেখি না। তারা হিন্দুদের নিয়ে চলতে শিখেছে, তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে চলতে শিখেছে, এটা বরং ভালো, আমি যেটা পছন্দ করি। তারা ইয়াংদের নিয়ে চলতে শিখেছে, এটা মধ্যে আমি কোনো মন্দ দেখি না। দল হিসেবে জামাতের ক্রেডিট, একদম দল হিসেবে জামাতের ক্রেডিট দিচ্ছেন। সেই কৌশল, তাজনুভা জামিন যেটাকে বললেন কৌশল, এটা কোনো মানে কৌশল না, এটি সুপরিকল্পিত বা পরিকল্পনা। যেটা আমি জিজ্ঞাসা করছিলাম যে পরিকল্পনা আসলে অনেক কিছুই আছে কিনা, যেহেতু আমাদের সামনে একদম স্বচ্ছ ছবিটা নাই, অনেক কিছুই আমরা সন্দেহর বসে জিজ্ঞাসা করি। কি মনে হয়, পরিকল্পনা যেই মেটিকুলাস ডিজাইন সেটি কি শেষ হয়েছে, নাকি সামনে আরো মানে সম্পাদিত, নাকি আরো বাকি? নির্বাচন যত ঘনিয়ে আসবে আরো অনেক কিছুই আমাদের কাছে স্পষ্ট হবে, এটা হলো আমার ধারণা। নির্বাচন যতই ঘনিয়ে আসবে,
এখন নির্বাচনের আর খুব বেশি দিন বাকিও নেই, 1.5 মাসের মতো আছে। এই 1.5 মাসের মধ্যে আরো অনেক কিছু দেখবেন, আরো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। অনেক দলের চেহারা বুঝতে পারবেন, কে গুপ্ত আছে সেটাও বুঝতে পারবেন, কোনটা মেটিকুলার ডিজাইন ছিল সেটাও বুঝতে পারবেন, কে কিভাবে আপনার মানে এখান থেকে মানে আপনি এক্সিট খুঁজতেছে সেটাও বুঝতে পারবেন। আরো সামনের দিনগুলিতে অনেক কিছু দেখবেন। বিএনপির দিকে দেখবেন কিভাবে আমাদের উপদেষ্টারা ঝাঁপিয়ে পড়ছে দেখবেন, কারণ এক্সিট রুট খোঁজার জন্য অনেকে আসবেন। তো আমি তো এই ব্যাপারে একটা প্রস্তাব আগে দিয়েই রাখছি, সেটা হলো গিয়া আপনার অনুষ্ঠানে আরেকবার বলি, আমি তো মনে করি ক্ষমতা হস্তান্তরের কমপক্ষে 1 মাস আগে সমস্ত উপদেষ্টার পাসপোর্ট সিজ করতে হবে। তারপর নতুন সরকার আসবে, সমস্ত উপদেষ্টার গত 1.5 বছরের কর্মকাণ্ড বিচার করবে, কার কতটুকু সম্পদের বৃদ্ধি হয়েছে, কিভাবে হয়েছে সেটা জাজ করবে, তারপরে এক একজনকে পাসপোর্ট ফেরত দিবে। এটা তো আমি আগেই বলে রাখছি এবং এটার মধ্যে আমি এখনো স্থির আছি, কারণ আমার ধারণা অনেক উপদেষ্টা আর দেশে থাকবেন না। বিএনপি ক্ষমতায় আসবে, আমি বলছিলাম শেষ প্রশ্ন, এবার আসলে শেষ প্রশ্ন। বিএনপি ক্ষমতায় আসবে, ধারণা করা হচ্ছে, আপনিও বলছিলেন যে সবাই বিএনপির দিকে ঝাঁপিয়ে পড়বে। বিএনপির প্রধান যিনি আসাতে একটা ব্যাপক সাড়া পড়েছে, একটা ব্যাপক আলোচনা, সব কিছুর কেন্দ্রবিন্দু তারেক রহমানকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, তিনি যে সেই তার যে ফেসবুক পোস্টটা যে তার দেশে আসা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, আরও অনেক কিছু বিষয় আছে, এটি স্পর্শকাতর বিষয়, এখন কি তার নিয়ন্ত্রণে তিনি মানে তার সিদ্ধান্তগুলো তিনি নিতে পারছেন বলে মনে হয়? মানে তিনি সামনের দিনে কীভাবে দেশ চালাবেন বা এখন কীভাবে দলটা চালাচ্ছেন, এটি তার নিয়ন্ত্রণাধীন সিদ্ধান্ত? শুনেন, এখন সে কিভাবে চালাচ্ছে, চালাবে, দল চালাবে, কি করবে না করবে, কিভাবে রাজনীতি করবে, কিভাবে তার স্ট্র্যাটেজি গুলো উনি ঠিক করবেন, এটা উনি এখনো কিন্তু তেমন কিছু দেখান নেই আমাদের, আমরা এখনো কিছু দেখতে পাইনি। এটা ওনার নিয়ন্ত্রণে থাকবে কি থাকবে না সেটা হয়তো আগামী দিনগুলোতে আমরা বুঝতে পারবো। আর আগে যে ফেসবুকে উনি যে পোস্টটা দিয়েছিলেন, যে স্ট্যাটাসটা দিয়েছিলেন, আমার মনে হয় যে উনি পরবর্তী সময়ে কখনো যদি উনি আত্মসমালোচনা করেন অথবা অতীতের দিকে তাকান, আমি মনে করব উনি হয়তো ধারণা করবেন কিনা আমি জানি না। আমি নিজের বিশ্লেষণ আমি বলি, গত কয়েক বছরের মধ্যে ওটা ছিল ওনার সবচেয়ে বড় ব্লান্ডার। ওই পোস্ট ওনার দেওয়া ঠিক হয়নি। ওই পোস্ট দেওয়ার মাধ্যমে উনি ওনার জন্য অনেক ক্ষতি করেছেন, ওনার ইমেজের অনেক ক্ষতি হয়েছে, এটা আমি মনে করি এখন পর্যন্ত। কিন্তু তারপর উনি যা যা করছেন, যেভাবে করছেন, যা বলছেন, আমার কাছে এখন পর্যন্ত আমি তারেক রহমানকে নিয়ে আশাবাদী হতে চাই না। আমি মনে করি যে উনি হয়তো আমাদের আশাকে ধারণ করতে পারছেন। তবে উনি বিভিন্ন জায়গায় যেরকম মানুষের ভালোবাসা পাচ্ছেন, এটা আমার কাছে একটু অভূতপূর্ব মনে হয়েছে, আমি এরকম আগে কখনো দেখিনি। এই ভালোবাসার ভার উনি বহন করতে পারবেন কিনা এটা নিয়ে আমি একটু চিন্তিত। আবার পাশাপাশি যে মোশাহেবি শুরু হয়ে গেছে বিভিন্ন সেক্টর থেকে, আমি মিডিয়ার মোশাহেবি নিয়ে মাঝখানে একবার একটা কন্টেন্ট করেছিলাম, যে উনি যেদিন আসলেন তার পর দিন কি হয়েছে, কোন কোন মিডিয়া কিরকম কভারেজ দিয়েছে ওনাকে, আমি ভেবে বিস্মিত হয়েছি যে আমি অন্তত 3টা নিউজ পেপার দেখেছি যে 3টা পত্রিকার ফ্রন্ট পেজে 10টা 12টা করে নিউজ ছাপা হয়েছে, আইটেম ছাপা হয়েছে, তার সবগুলি তারেক রহমানকে নিয়ে, অন্য কোনো ইস্যুই ছিল না এখানে। আমি এরকম 3 থেকে 4টা, 3টা কি 4টা দেখেছি আমি। আর 2টো নিউজ পেপার দেখেছি যারা নাকি 12 পৃষ্ঠা নিউজ পেপার, 12 পৃষ্ঠার মধ্যে 3 পৃষ্ঠা তারেক রহমান ছাড়া আর কিছু নাই। তো এগুলো কিন্তু তারেক, এই যে তারেক বন্দনা, সবকিছুকে তারেকময় করে তোলা, এটা এক ধরনের তৈলাক্ত সাংবাদিকতা। এই সাংবাদিকতা আসলে এক ধরনের মোশাহিবিরই নামান্তর। যদি এই ধরনের মোশাহিবিকে তারেক রহমান সাহেব এবং তার দল এন্টারটেইন করেন, তাহলে কিন্তু আমি তারেক রহমানের কে নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, সেটা কিন্তু আসলে একটু মানে আপনার শঙ্কার মধ্যে পড়ে যাবে। জি, শেখ হাসিনাকে তেল দিয়ে এখন জেলে আছেন অনেক সাংবাদিক, এখন আবার মোশাহেবি আপনি বলছেন, সেটিও যদি চলমান থাকে তাহলে আসলে সামনে সাংবাদিকতার কি হবে সেই চিন্তা তো আমরা সাংবাদিক হিসেবে করতে পারি। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। তারেক রহমানের সেই আই হ্যাভ এ প্ল্যান আশা করতে চাই প্ল্যানটা তারই এবং তারই নিয়ন্ত্রণাধীন থাকবে, সেটি অন্তত আমরা আশা করতেই চাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হলেন, সময় দিলেন। ধন্যবাদ দর্শক আপনাদেরও এতক্ষণ সাথে থাকার জন্য।